ঐশানী আর প্রত্যয়ের মধ্যে ভালোবাসার কোনো কমতি না থাকলেও দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম শুরু হয়। ঐশানী যতই প্রত্যয়কে নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হতে বলুক না কেন, প্রত্যয় যেন সেসব তেমন গুরুত্বই দিচ্ছিল না। হেসে বলতো, তুমি পাশে থাকলেই চলবে, আর কিছুই চাই না। সে যেন ঐশানীকে পেলেই সন্তুষ্ট, কিন্তু ঐশানী ছিল উদ্বিগ্ন। জীবন শুধু ভালোবাসা কিংবা ভালোবাসার মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সম্ভাব্য সুন্দর জীবনকে এইভাবে অগ্রাহ্য করা মোটেও সমীচীন নয়। এত সব কিছুর পর ঐশানী কঠিন এক সিদ্ধান্ত নিল। প্রত্যয়কে লাইফে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে তাকে কঠোর হতেই হবে। সর্বদা ভালোবাসার মানুষটিকে পাশে থেকেই সাপোর্ট করতে হবে এমন তো নয়, দূরে যেয়েও সাপোর্ট করা যায়। ভালোবাসার মানুষটির হাত ধরে রাখলেই জীবনে সফলতা আসবে এমনটা জরুরি নয়। মাঝে মাঝে ভালোবাসার মানুষটির প্রতি অধিক উন্মাদনা জীবনকে ধ্বংস করতে পারে। প্রত্যয় এক মুহূর্তে ভালোবাসার অনুভূতিতে এতটাই ডুবেছিল যে তার সঠিক ট্র্যাকে আসতে একটা ঝটকার ভীষণ প্রয়োজন ছিল। ক্যারিয়ারের প্রতি তীব্র আগ্রহ, আকাঙ্ক্ষার প্রয়োজন ছিল, কিছু করে দেখানোর আগ্রহর প্রয়োজন ছিল, যা একমাত্র পসিবল প্রত্যয়ের মনের জেদ থেকে। ঐশানী জানত প্রত্যয় ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একটি ছেলে। তার আত্মমর্যাদায় আঘাত করলে সেটা সে কিছুতেই মানতে পারবে না। ঐশানী সিদ্ধান্ত নিল প্রত্যয়কে ঠিক সেই জায়গায় আঘাত করবে। সে যতটুকু প্রত্যয়কে চেনে, ছেলেটা এই আঘাত মানতে পারবে না। মনে জেদ চাপবে, যা এই মুহূর্তে প্রত্যয়ের ক্যারিয়ারের জন্য ভীষণ প্রয়োজন। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। ঐশানী চায় না প্রত্যয় তার পেছনে উন্মাদের মতো পড়ে থেকে নিজের ক্যারিয়ার নষ্ট করুক। তাই নিজেকে প্রত্যয়ের কাছ থেকে সরিয়ে আনার পরিকল্পনা করে। মেয়েটা জানতো এরপর হয়তো প্রত্যয় কখনোই তাকে আর ভালোবাসবে না, হয়তো তাকে প্রচণ্ড ঘৃণা করবে, হয়তো এই সম্পর্ক পুনরায় আর কখনোই জোড়া লাগবে না। কিন্তু ঐশানী নিজের সিদ্ধান্তে অনড় রইল। ভালোবাসার মানুষটির সফলতা দূর থেকেই না হয় দেখবে। ঐশানী ধীরে ধীরে প্রত্যয়ের কাছ থেকে নিজেকে সরিয়ে আনে, নিজেদের মধ্যে অদৃশ্য এক দেয়াল তৈরি করতে থাকে, প্রত্যয়কে ইগনোর করতে শুরু করে। সেই সময়গুলোতে প্রত্যয়ের সেই অস্থিরতা, হৃদয় দহন সবটাই ঐশানী বুঝতে পারছিল। কখনো কখনো মনে হতো দৌড়ে ঝাঁপিয়ে পড়তে প্রিয়তমের বুকে, মনকে শান্ত করতে, কিন্তু সে নিজেকে পাথরের ন্যায় কঠিন করে নিয়েছে। প্রত্যয়ের সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করা অসম্ভব ছিল, তাই সে ধীরে ধীরে সরে যায়। না হলে প্রথমত প্রত্যয় সিন ক্রিয়েট করতো, দ্বিতীয়ত তারা একই ভার্সিটিতে পড়ছে, দেখা হওয়াটা খুব স্বাভাবিক ছিল। সেই সন্ধ্যায় প্রত্যয়কে বলা প্রতিটি কথা বলার সময় ঐশানীর বুক ফেটে কান্না আসছিল। প্রত্যয় খেয়াল করলে দেখতে পেত মেয়েটার হাত পা কাঁপছিল। নিজেকেই বারবার ধিক্কার জানাচ্ছিল ঐশানী, কিন্তু তার দুর্বল হলে চলবে না। সেই সন্ধ্যায় প্রত্যয় চলে যাওয়ার পর ঐশানী সেই লেকের ধারে বসে চিৎকার করে কেঁদেছিল। কোনো কিছু হারানোর ভয়ে বাচ্চাদের মতো কান্না করা মেয়েটাও হাসি মুখে নিজের শখের পুরুষটিকে ছেড়ে আসে সেদিন। সারা রাস্তা অবাক চোখের অশ্রু ঝরিয়েছে মেয়েটা, মনে মনে বলেছে, তুমি কখনো বুঝতেই পারবে না তোমাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছা নিয়ে তোমার কাছ থেকে দূরে সরে এসেছি প্রত্যয়। তোমার স্বপ্নগুলো বেঁচে থাকুক, আমি না হয় স্মৃতিটুকু আঁকড়ে ধরে থাকব। প্রত্যয় স্তব্ধ হয়ে গেল, তার বুকের রক্তপ্রবাহ স্তব্ধ হয়ে এলো। ভীষণ ধুকপুক করতে থাকে বুক, যেন এখনই হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া থেমে যাবে। তৃপ্তি এক গ্লাস পানি এগিয়ে দেয় প্রত্যয়ের দিকে। প্রত্যয়ের কোনো হেলদোল নেই, সে নিশ্চুপ, তার নিঃশ্বাসের গতি অস্বাভাবিক। তৃপ্তি দীর্ঘশ্বাস ছাড়ল, আজ কথাগুলো বলতেই হবে তাকে, প্রাণপ্রিয় ফ্রেন্ডের জন্য এটা তাকে করতেই হবে। সে আবার বলল, নিশ্চয়ই ভাবছেন যে আপনাকে লাস্ট মিনিটে ছেড়ে দিয়েছে সে কি করে আপনার সফলতার কারণ হতে পারে। দেখুন, সঙ্গে থেকে যারা ভালোবাসে আর ভালোবাসার জন্য যারা থাকে না, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঐশানী আপনাকে সেই ভালোবাসাটাই বেসেছিল। সেদিন সে টাকার জন্য আপনাকে ছাড়েনি, সে আপনাকে ছেড়েছে যাতে সে আপনার স্বপ্নে বাধা হয়ে না দাঁড়ায়। আপনার লাইফে সবচাইতে বড় ডিসিশন ঐশানী নিয়েছিল। সেদিন সে ওখানে থেমে গেছিল বলেই আজ আপনি এই জায়গা অবধি আসতে পেরেছেন।
প্রত্যয়ের হাত পা কাঁপছে। এসি রুমে বসেও তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ল। এই মুহূর্তে তার বুকের ভেতরে চলা ঝড়ে যেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। নিজেকে ভীষণ অসহায় লাগছে তার। আচ্ছা, আদৌ সে কোনোদিন ঐশানীকে প্রকৃত অর্থে ভালোবাসতে পেরেছিল? না হলে মানুষটার মুখের কথায় কেন বিশ্বাস করে নিল? তার প্রিয়সীর হৃদয়ের ব্যথা কেন অনুধাবন করতে পারেনি? প্রত্যয় ভাবত সে ঐশানীকে বেশি ভালোবাসত, কিন্তু না, ঐশানীর ভালোবাসার গভীরতার কাছে তার ভালোবাসা বড্ড ঠুনকো। সে হয়তো কোনোদিন ভালোবাসার মানুষটির জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারত না। সুপ্তিজামান ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত। রাত তখন অনেক গভীর। প্রত্যয় মাত্রই এসেছে বাসায়। দরজার আড়ালে দাঁড়িয়ে ছেলের বিধ্বস্ত অবস্থা দেখে তিনি ভীষণ অবাক হলেন। সচরাচর প্রত্যয় অ্যালকোহল থেকে দূরে থাকে। সে ফিটনেস নিয়ে ভীষণ সচেতন, কিন্তু আজ ছেলেটা ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফিরেছে। তার অ্যাসিস্ট্যান্ট সাব্বির ধরে তার রুমে নিয়ে গেছে। সুপ্তিজামান ছেলের আচরণে যেমন কষ্ট পেলেন, তেমন নিজেকে দোষারোপ করলেন। হয়তো তিনিও ছেলের এই অবস্থার জন্য অনেকটা দায়ী। প্রত্যয়ের মায়ের সাথে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাবা যাওয়ার পর মা নিজেই সংসারের সব দায়িত্ব হাতে তুলে নিয়েছে। প্রত্যয় ঐশানীর বিষয়ে প্রথম থেকেই মাকে জানিয়েছে। তিনি নিজেও বেশ খুশি ছিলেন। ঐশানীর মতো মিষ্টি মেয়েকে দেখে তিনি বেশ নিশ্চিন্ত ছিলেন। না হলে ভেবেই নিয়েছিলেন তার সুদর্শন ছেলে কোনো অত্যাধুনিক মেয়েকেই জীবনে বেছে নিবে। ছেলে মেয়ে দুটিকে পাশাপাশি দারুণ মানিয়েছে। তিনি বরাবর শিক্ষিত, মুক্তমনা, স্বাধীনচেতা নারী। ছেলেকেও তিনি সেভাবেই বড় করেছেন। তবে তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন প্রত্যয়ের পরিবর্তন। প্রত্যয়ের মা ছেলের খুশির জন্য কিছু না বললেও মনে মনে চিন্তিত হলেন। ঐশানীরা তখন আপার মিডল ক্লাস ফ্যামিলির, তাদের চাইতে অনেকটাই সচ্ছল। যদিও তিনি শিক্ষিত আর মুক্তমনা, তাই এসব তার জন্য তেমন একটা ম্যাটার করে না। কিন্তু তার চিন্তা বাড়তে লাগলো প্রত্যয়ের ঐশানীর ওপর অত্যাধিক দুর্বল হয়ে পড়ায়। ক্যারিয়ার সচেতন ছেলেটা তখন ভালোবাসার অনুভূতির জালে এতটাই আটকে গেছে যে আশেপাশে সব কিছুই যেন গুরুত্বহীন হয়ে পড়ছে। প্রত্যয়ের মা প্রথম ধাক্কাটা খান যখন প্রত্যয়ের মতো ব্রিলিয়ান্ট ছেলে ফাইনাল ইয়ারে 2 সাবজেক্টে ফেল করলো। সর্বদা টপ করা ছাত্র 2 সাবজেক্টে ফেল, এটা যেন তিনি মানতেই পারলেন না। তারপর ভার্সিটিতে মারামারি করে 1 বছর পিছিয়ে গেল। আরও অবাক হলেন এটা দেখে যে প্রত্যয়ের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সেদিন খেতে খেতে হেসে বলেছিল, ডোন্ট ওয়ারি মা, ভালো হলো, আরও একটা বছর পাবো ঐশানীর সাথে ভার্সিটিতে থাকার। তবে এবার ভালো রেজাল্ট করব, দেখে নিও। তিনি বুঝতে পারছিলেন ছেলে ঐশানীতে আসক্ত, তবে এই আসক্তি প্রত্যয়ের জীবনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছিল। তারপর যখন প্রত্যয় শুটিং সেটে ঝামেলা করে 6 মাসের জন্য নিষিদ্ধ হলো, তিনি যেন চিন্তার সাগরে ভাসছিলেন। ঐশানীর প্রতি তার কোনো ক্ষোভ ছিল না, কারণ তিনি বুঝতে পারছিলেন তার ছেলেই নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছে না। এটাও বুঝতে পারছিলেন প্রত্যয় তার কোনো কথাই বুঝতে চাইবে না। তাই তিনি সেদিন ঐশানীর সাথে অনেক কথাই বলেন। ইনডাইরেক্ট তিনি ঐশানীকে কিছু করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। হয়তো একমাত্র এই মেয়েটি পারবে প্রত্যয়কে কন্ট্রোল করতে। তবে একদিন সন্ধ্যায় তার ফোনে একটি মেসেজ আসলো, ঐশানীর মেসেজ। তাতে লেখা ছিল, মা, প্রত্যয়কে একটু সামলে নেবেন প্লিজ, তার আপনাকে ভীষণ প্রয়োজন। তিনি সেই ছোট্ট মেসেজের মানে বুঝতে পারলেন না। রাতে যখন প্রত্যয় এসে তার কোলে শুয়ে বাচ্চাদের মতো কেঁদেছিল, তিনি বিস্মিত হয়ে পড়লেন। সেই ছোট্ট মেসেজের মানে তিনি বুঝতে পারছিলেন। তিনি ভীষণ অবাক হলেন। তিনি চেয়েছিলেন ঐশানী প্রত্যয়কে ইনকারেজ করুক, তাকে ক্যারিয়ারে ফোকাস করতে উদ্বুদ্ধ করুক। তাই বলে কখনোই চাইনি সে সম্পর্ক থেকে সরে দাঁড়াক। এই সুন্দর সম্পর্কের সমাপ্তি তিনি কখনোই কামনা করেননি। তবে বুঝতে পারলেন সেদিন তিনি ঐশানীকে যা বলেছিলেন তার জন্য হয়তো মেয়েটা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। মনে মনে নিজেকে ধিক্কার জানালেন, নিজেকে দোষারোপ করলেন। একবার প্রত্যয়ের সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় প্রত্যয়ের মধ্যে যেই রাগ জেদ তিনি দেখেছেন, তাতে করে আর কিছু বলা যুক্তিসঙ্গত মনে হয়নি। মায়ের মন কোথাও না কোথাও ছেলের সফলতা দেখতে চেয়েছিল। ছেলেকে সফলতার শীর্ষে দেখার লোভটা যে তার মনেও ছিল। তারপর থেকে প্রত্যয় ক্যারিয়ারে ভীষণ ফোকাসড ছিল, নিজেকে নিয়ে ছিল ভীষণ সিরিয়াস। তবুও দিন শেষে ছেলের বুকের হাহাকার
তিনি উপলব্ধি করতে পারতেন। তারপর একদিন তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন। পা দুটি তার অকেজো হয়ে পড়ল। জীবন আটকে গেল হুইল চেয়ারে। মাঝে মাঝে মনে হতো হয়তো সৃষ্টিকর্তা তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু তিনি যে কখনোই চায়নি ছেলে মেয়ে দুটোর এই করুণ পরিণতি। তারপর যখন একদিন প্রত্যয় জানালো সে ঐশানীকে বিয়ে করবে, সেদিন তিনি ভীষণ খুশি হয়েছিলেন। মনের ভেতর জমা অপরাধ বোধ যেন তাকে নিস্তার দিল। ভেবেছেন এইবার ছেলে মেয়ে দুটি অতীতের সকল ভুল বোঝাবুঝি ভুলে নতুন করে জীবন শুরু করবে। ছেলে যে এখনও ঐশানীকে ভালোবাসে সেটা তো তিনি ঠিক বুঝতে পারতেন। এইবার হয়তো তারা জীবনে সুখ পাবে, কিন্তু তিনি বুঝতে পারেননি ছেলে মনের ভেতর তখনও এত তিক্ততা জমিয়ে রেখেছে ঐশানীর জন্য, যা তাদের জীবনকে আরও বিষাক্তময় করে তুলবে। ছেলের এই রাগ ক্ষোভ সম্ভাব্য সুন্দর জীবনকে এইভাবে নষ্ট করে দিবে। ঐশানী ক্লাস শেষ করে মাত্রই বেরিয়েছে ভার্সিটি থেকে। আশেপাশে চোখ বুলিয়ে রিকশা খুঁজতে লাগলো। হঠাৎ রাস্তার অপর পাশে তার দৃষ্টি আটকে গেল। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন যুবক। পরনে কালো প্যান্ট, ইন করা কালো শার্ট, মুখে মাস্ক পরা। ছেলেটিকে চিনতে ঐশানীর ভুল হলো না। এই ভার্সিটির প্রতিটি আঙিনায় তারা কত ঘুরে বেরিয়েছে, আর আজ কত দূরত্ব। এক সময় যারা তাদের আদর্শ কাপল ভাবত, তাদের বিচ্ছেদের পর কত কথাই আড়ালে বলেছে। প্রত্যয়ের ক্যারিয়ারের সাফল্যের পর ভার্সিটির সবাই ঐশানীকে নিয়ে আরও হাসি তামাশা করেছে। তার লোভের জন্য এমন একটা ছেলেকে হারিয়েছে, সে কখনোই প্রত্যয়কে ডিজার্ভ করে না, এমন নানান কথা। ঐশানী সেসব পাত্তা দেয়নি। ততদিনে বাবা নেই তার। জীবনের কঠিন বাস্তবতা তার সামনে ছিল। এসব নিয়ে ভেবে ঘর কোণে বসে থাকা অসম্ভব ছিল। প্রত্যয়কে দেখে ঐশানী অবাক হলো। হিরো সাহেবের এইভাবে ভার্সিটির সামনে আসার মানে খুঁজে পেল না। ততক্ষণে সন্ধ্যা নেমে আসছে। ঐশানী রিকশা না পেয়ে হেঁটেই সামনে আগাতে লাগলো। প্রত্যয়ের মুখোমুখি হতে চাইল না। একটু সামনে আসতেই পেছন থেকে একটা গাড়ি তার সামনে এসে থামলো। প্রত্যয় গাড়ির গ্লাস নামিয়ে বলল, গাড়িতে উঠে বসো। ঐশানী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রত্যয় আবার বলল গাড়িতে উঠতে। ঐশানী কোনো জবাব দিল না। প্রত্যয় গাড়ি থেকে নেমে ঐশানীর সামনে এসে দাঁড়ালো। প্রত্যয়ের গায়ের কড়া পারফিউমের সৌরভে ঐশানী ঘোরে চলে গেল। প্রত্যয় বলল, গাড়িতে উঠে বসো ঐশানী। ঐশানী কপাল কুঁচকে বলল, কেন? তোমাকে ড্রপ করে দিব। ঐশানী অবাক হলো, বলল, আমি চলে যেতে পারবো। ওঠো, না হলে কোলে তুলে উঠাবো। ঐশানীর চোখ ছানা ভরা হয়ে গেছে। প্রত্যয় মাঝ রাস্তায় কথা বাড়ালো না। ঐশানীর হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ঐশানী বাধা দিতে চাইলেও পারল না। রাস্তায় লোকজন আছে, কোনো সিন ক্রিয়েট সে চায় না। ঐশানী গাড়িতে চুপচাপ বসে রইল। প্রত্যয় গাড়িতে উঠে এবার ঐশানীর দিকে তাকালো। এই মেয়েটাকে দেখার স্বাদ কখনোই কমবে না তার। প্রত্যয় চুপচাপ গাড়ি স্টার্ট দিল। ঐশানী আর চোখে একবার প্রত্যয়কে দেখল। কালো শার্টের বুকের কাছে দুটো বোতাম খোলা, যেখানে ফর্সা বুক দৃশ্যমান, হাতা কোনোই অবধি উঠানো। ফোলা পেশিগুলো যেন শার্ট ফেরে বেরিয়ে আসতে চাইছে। ঐশানী দৃষ্টি সরিয়ে নিল। আজও আরেকটি সন্ধ্যা। ঐশানীর কাছে এই সন্ধ্যা ভীষণ অপছন্দের। এই মুহূর্তে না পৃথিবী পুরোপুরি আধারে ঢেকে যায় আর না আলোকিত থাকে। এমন আলো আধারের খেলায় ঐশানী বিরক্ত হয়। ঐশানীদের বাসার সামনে আসতেই ঐশানী দ্রুত নেমে পড়ল। মূলত ভীষণ অস্বস্তি লাগছে তার। ঐশানী কিছু না বলেই দ্রুত বাসায় ঢুকে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পেছনে ফিরে দেখল প্রত্যয় তার পিছু পিছু আসছে। ঐশানী অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রত্যয় পকেটে হাত গুজে স্বাভাবিক ভঙ্গিতে উঠে আসছে। ঐশানী অবাক হয়ে বলল, তুমি পিছু পিছু কেন আসছো? কেউ দেখলে কি ভাববে? প্রত্যয় ঐশানীকে পেরিয়ে উপরে যেতে যেতে বলল, স্টুপিড একটা। ঐশানী অবাক হলো। প্রত্যয় ঐশানীদের দরজার সামনে দাঁড়িয়ে ঐশানীর দিকে তাকালো। ঐশানী বেবুক বনে গেল। প্রত্যয় তার দিকে তাকিয়েই ডোরবেল বাজালো। দরজা খুলল ঐশানীর মা। প্রত্যয়কে দেখে তিনি উচ্ছ্বাসে ফেটে পড়লেন। সিঁড়িতে ঐশানীকে দেখে বললেন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঐশানী হতভম্ব হয়ে উঠে আসলো। কিছুক্ষণের মধ্যেই দারোয়ান চাচা নানান ফলমূলের প্যাকেট নিয়ে ভেতরে আসলেন। বললেন, জামাই, ভ্যান ভর্তি এত কিছু আমি একা তুলতে পারতাছি না, পাশের বাসার দারোয়ানরে আসতে বলি। প্রত্যয় সোফায় আরাম করে বসে হেসে বলল, বলুন চাচা। ঐশানীর মা বললেন, বাবা, এত কিছু কেন আনতে গেলে? প্রথম শ্বশুর বাড়ি আসলাম, খালি হাতে কি করে আসি মা? ঐশানীর মা খুশি হলেন প্রত্যয়ের মা ডাকে। ততক্ষণে বসার ঘরে সবাই
আবার ভিড় জমে গেছে। ঐশানীর কাজিনরা প্রত্যয়কে ঘিরে ধরেছে। বড় চাচা চাচি, ছোট চাচা চাচি সবাই প্রত্যয়কে দেখে ভীষণ আনন্দিত হলেন। সুপারস্টার জামাই পেয়ে তাদের উচ্ছ্বাসের শেষ নেই। মা আর চাচিরা দ্রুত রান্নাঘরে ভিড় জমালেন। জামাই আদরে কোনো কমতি থাকা চলবে না। ঐশানী কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে সবটাই হতভম্ব হয়ে দেখছে। প্রত্যয়ের এই সুপার কুল আচরণ ঐশানীর মাথায় ঢুকল না। এসবের মানে কি? ঐশানী চিন্তিত হয়ে নিজের রুমের দিকে গেল। বিছানার পাশে ব্যাগ রেখে স্তব্ধ হয়ে বসে রইল অনেকক্ষণ। ততক্ষণে সোফার ঘরে গল্পের আসর জমে গেছে। ঐশানী সারাদিনের ঘামযুক্ত শরীর নিয়ে ফ্রেশ হতে চলে গেল। একটু পর ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। সামনে তাকাতেই অবাক হলো। প্রত্যয় জানালার পাশে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে তাকেই দেখছে। ঐশানী অপ্রস্তুত হলো। খেয়াল করলো গায়ে ওড়না নেই তার। বিছানার পাশ থেকে দ্রুত ওড়না নিয়ে গায়ে জড়ালো। প্রত্যয়ের দিকে তাকিয়ে দেখলো সে জানালার বাইরে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। ঐশানী বুঝলো তার নিজেকে আব্রু করে রাখার প্রচেষ্টায় প্রত্যয় হাসছে। নিজেই বোকা বনে গেল সে। যেই পুরুষ তার প্রতিটি লোমকূপ ছুঁয়েছে তার সামনে এমন আচরণ বড্ড হাস্যকর। ঐশানী সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। প্রত্যয় হাসি থামিয়ে ঐশানীর দিকে এগিয়ে আসলো। ঐশানী বুঝতে পারছে তার হৃদস্পন্দনের অস্বাভাবিক কম্পন। প্রত্যয় ঐশানীর হাত থেকে তোয়ালে নিয়ে নিজেই ঐশানীর চুল মুছতে শুরু করলো। ঐশানী প্রত্যয়ের এই স্বাভাবিক আচরণের কারণ বুঝতে পারল না। প্রত্যয় হঠাৎ ঐশানীর চুলের ঘ্রাণ নিতে ঝুঁকে দাঁড়ালো। তার বলিষ্ঠ বুকে ঐশানীর পিঠ ঠেকে গেল। মুহূর্তেই ঐশানীর সারা শরীর শিউরে উঠল। বুকে কম্পন ধরে গেল। প্রত্যয় ফিসফিস করে বলল, এই অসময়ে গোসল করলে যে? আমি তো গোসল করার মতো কিছুই করিনি। ঐশানী ঘর থেকে বেরিয়ে আসলো। দ্রুত সরে দাঁড়ালো। প্রত্যয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এসব কেন করছো প্রত্যয়? আমি তো তোমাকে মুক্ত করেই এসেছিলাম। প্রত্যয় ঐশানীর দিকে এগিয়ে আসলো, বলল, কিন্তু আমি তোমাকে মুক্তি দেইনি। তোমার কোনো মুক্তি নেই স্ট্রবেরি। আজ এতদিন পর এই আদরের ডাক শুনে ঐশানীর বুক ধুকপুক করতে লাগলো। সব কেমন টালমাটাল লাগছে। প্রত্যয় কি এখন তার ইমোশন নিয়ে খেলতে চাইছে? রাত নামতেই ঐশানীদের বাসায় ভরপুর আয়োজন উল্লাস শুরু হলো। টেবিলে সাজানো হলো নানান রকমের লোভনীয় সুস্বাদু খাবার। প্রত্যয় চেয়ারে বসেছে। ঐশানীকেও টেনে নিজের পাশে বসিয়েছে। ঐশানী সবার সামনে আর রিয়াক্ট করলো না। বড় চাচি আর ছোট চাচি প্রত্যয়ের প্লেটে একে একে খাবার তুলে দিতে ব্যস্ত। নায়ক জামাই পেয়ে তারা যেন গর্বিত। ঐশানীর মা আঁচলের কোনা দিয়ে চোখ মুছলেন। স্বামীর মৃত্যুর পর যাদের আচরণে যেই পরিবর্তন এসেছিল তা দেখে তখন তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। মেয়েকে নিয়েও দুশ্চিন্তা ছিল তার। মেয়েকে এত ভালো ঘরে বিয়ে দিতে পারবে বা জামাইকে এত আপ্যায়ন করা হবে তিনি কখনোই ভাবতেই পারেননি। তিনি জানেন তার মেয়ের জামাইয়ের এত কদর শুধুমাত্র তার পপুলারিটি আর অর্থবিত্তের জন্য। সাধারণ কেউ হলে হয়তো জায়েরা এত কদর করত না। দুনিয়াটা একটা স্বার্থপরের জায়গা। তবুও দিন শেষে সে এই আপ্যায়ন পাচ্ছে, এতেই তিনি খুশি। ঐশানী মাত্রই খাবার মুখে তুলেছে, ঠিক তখনই প্রত্যয় টেবিলের নিচ দিয়ে ঐশানীর বাঁ হাতে হাত রাখলো। এতে ঐশানী ভরকে উঠল। খাবার গলায় আটকে কাশতে লাগলো। বেচারি হাত ছাড়াতে চাইলে প্রত্যয় আরো শক্ত করে ধরে রইল। ঐশানীর মা দ্রুত মেয়েকে পানি খাওয়ালেন, পিঠে হাত বুলালেন। কিছুটা শান্ত হয়ে ঐশানী রক্তিম চোখে প্রত্যয়ের দিকে তাকালো, যেন চোখ দিয়েই ধ্বংস করে ফেলবে। প্রত্যয় সেই লালাভ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে মুচকি হেসে ঠোঁট উঁচু করে চুমু দেখালো। ঐশানীর চোখ ছানা বড়া অবস্থা। টেবিল ভর্তি মানুষের সামনে এসব অসভ্যতা শুরু করেছে কেন ছেলেটা? ঐশানী সন্দিহান দৃষ্টিতে সারা টেবিলে চোখ বুলালো। কেউ না দেখলেই হলো। তবে সবাই নিজেদের খাওয়া নিয়ে ব্যস্ত। হঠাৎ দেখলো আরিশা তার দিকে কপাল কুঁচকে তাকিয়েছে। ঐশানী ভীষণ লজ্জা আর অস্বস্তিতে পড়ে গেল। নিশ্চয়ই আরিশা সবটা দেখেছে। অন্যদিকে আরিশার গা জ্বলে উঠল প্রত্যয় আর ঐশানীর লুকোচুরি প্রেম দেখে। সে দ্রুত খাবার শেষ করে টেবিল থেকে চলে গেল। তার মা ঠিক বুঝতে পারলেন নিজের মেয়ের রাগ, কিন্তু যদি থাকে নসিবে আপনি আপনি আসে।
হাসিবে। ঐশানীর ক্ষেত্রে তাই হয়েছে। প্রত্যয়ের মতো যোগ্য ছেলে যে ঐশানীর নসিবে ছিল। বড় চাচা খেতে খেতে এক পলক ঐশানীর দিকে তাকালেন। মেয়েটা কেমন লাজুকভাবে গুটিসুটি মেরে বসে খাবার নাড়াচাড়া করছে। মনে মনে তিনি হাসলেন, কারণ আর কেউ না বুঝলেও তিনি ঠিক বুঝতে পেরেছিলেন ঐশানী সেদিন রাগ করেই বাসায় এসেছিল। মেয়েটার উদ্বিগ্ন মুখটা দেখে আন্দাজ করতে পেরেছিলেন। তিনি ভেবে রেখেছিলেন প্রত্যয়ের সাথে একদিন দেখা করবেন, কিন্তু তার আগেই জামাই হাজির। জামাইয়ের উচ্ছ্বসিত মুখ আর মেয়ের লাজুকতা তাকে স্বস্তি দিল। মৃত ভাইয়ের একমাত্র কন্যাকে সুপাত্রের হাতে তুলে দিতে পেরে শান্তি অনুভব করলেন। ঐশানী নিজের রুমে এসে পায়চারি করছে। প্রত্যয়ের কর্মকাণ্ড সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি চাইছে প্রত্যয়? হাজারো প্রশ্নেরা মাথায় কিলবিল করছে। বেশ কিছুক্ষণ পরই প্রত্যয় রুমে ঢুকলো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে মুখে শীষ বাজাতে বাজাতে রুমে ঢুকলো সে। ঐশানী খোলা জানালার পাশে দাঁড়িয়েছিল। প্রত্যয়কে দেখে ফিরে তাকালো। যে কেউ দেখলেই বলবে কত খুশি শ্বশুরবাড়িতে এসে। প্রত্যয় সোজা এসে দাঁড়ালো ঐশানীর সামনে, একদম মুখোমুখি। ঐশানী এক কদম পিছিয়ে গেল। এই ছেলেকে এই মুহূর্তে আতঙ্ক মনে হচ্ছে। কখন কি করছে কিছুই ঠাহর করতে পারছে না। প্রত্যয় মৃদু হাসলো। বাতাসে এলোমেলো হওয়া প্রেয়সীর কেশগুলো সযত্নে কানের পিছে গুজে দিল। ঐশানী অনুভব করলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্রত্যয়ের গায়ের কড়া পারফিউমের সৌরভে তার মাথা ভনভন করছে। আজও সেই পাগল করা অনুভূতি। এই মায়া থেকে কি আদৌ ঐশানী মুক্তি পাবে? কাপা দৃষ্টিতে সে তাকালো প্রত্যয়ের দিকে। অত্যন্ত সুদর্শন পুরুষটির চোখে মুখে উপচে পড়া মায়া। এই মায়াতেই তো সে আটকে গেছিল। বাহিরে ঠান্ডা বাতাস বইছে, গা ঠান্ডা করা কনকনে ঠান্ডা। ঐশানী কাপা গলায় বলল, এমন আচরণ কেন করছো প্রত্যয়? যেন আমাদের মধ্যে সব স্বাভাবিক। প্রত্যয় শীতল গলায় শুধালো, কেন আমাদের মধ্যে অস্বাভাবিক কি আছে? সেটা তুমি ভালো করেই জানো। এসব করে কি প্রমাণ করতে চাইছো? যেখানে আমাদের সম্পর্কের ভিত্তিটাই নড়বড়ে, সেখানে তোমার এসব আচরণ অশোভনীয়। প্রত্যয় এইবার ঐশানীর গা ঘেঁষে দাঁড়ালো। তার নরম মসৃণ গাল দুহাতের আঁচলে ভরে নিয়ে তর্জনী আঙ্গুল দিয়ে আলতো স্পর্শ করলো। শিরশিরে কম্পন ধরল ঐশানীর সারা শরীরে। মাতাল করা স্পর্শ। প্রত্যয় আদুরে গলায় বলল, তুমি আমার বউ, সেটাই প্রমাণ করতে চাইছি। তুমি শুধু আমার, সেটা প্রমাণ করতে চাইছি। আমাকে ছেড়ে বাবার বাড়ি আসার অনুমতি কে দিল তোমাকে? আমাদের জীবনের সব ডিসিশন তুমি একাই কেন নিবে? তোমার এই অভ্যাসটা মারাত্মক খারাপ। ঐশানী কিছু বলতে উদ্যত হলে প্রত্যয় হঠাৎ ঐশানীর ললাটে গভীর চুমু খেলো। প্রত্যয়ের কাজে ঐশানী খেই হারিয়ে ফেলল। অনুভূতিরা বেসামাল হয়ে যাচ্ছে। দুজনের নিঃশ্বাসের গতি বাড়ছে। ঐশানী কাপা গলায় বলল, আমার মতো স্বার্থপর লোভী মেয়ের তোমার জীবনে থাকার কোনো অধিকার নেই। আমাদের সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, ভরসা কিছুই নেই। এমন সম্পর্ক কেন বয়ে বেড়াবে তুমি? আমাকে শাস্তি দেওয়ার জন্য? তাহলে আমাকে গলা টিপে মেরে ফেলো। নিজের বুকের সব কষ্ট যন্ত্রণা আমাকে মেরে দূর করো। আমার নিঃশ্বাস বন্ধ হলে হয়তো তোমার যন্ত্রণা একটু কমবে। বলেই ঐশানী ফুঁফিয়ে উঠল। ডাগর ডাগর চোখ জোড়া দিয়ে অশ্রুরা উপচে পড়ল। প্রত্যয় বেশ যত্ন করে সেই অশ্রু মুছে দিল। প্রত্যয় ফিসফিস করে বলল, শাস্তি তো তুমি অবশ্যই পাবে। আমাকে ফেলে চলে যাওয়ার শাস্তি, আমার প্রতিটি দীর্ঘশ্বাসের শাস্তি। তবে সেই শাস্তির ধরনের একটু পরিবর্তন এসেছে। গলা টিপে না, বরং অনুভূতির তাণ্ডবে তোমাকে মারব। সেই তাণ্ডবে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, বুক ধরফর করবে, শরীরের ভাঁজে ভাঁজে অনুভূতির ঝড় উঠবে। বুঝলে মিসেস? ঐশানী কান্না বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছে ছেলেটা? প্রত্যয় মুচকি হাসল। ঐশানীর কাপা ঠোঁটজোড়ায় তার দৃষ্টি থমকে গেছে। বিস্ময় নিয়ে তাকালো মেয়েটার আদুরে গাল তার বুকে ঝড় তুলছে। প্রত্যয় আর নিজেকে আটকে রাখল না। মৃদু হেসে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, শাস্তির নমুনা দেখতে চাও? বলেই সে ঐশানীর সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। ঐশানী থমকে গেছে। এক সময় প্রত্যয় প্রেয়সীর অধরে গভীর স্পর্শ করলো। সেই স্পর্শ হতে লাগলো গভীর থেকে গভীরতর। ততক্ষণে প্রত্যয়ের হাত বিচরণ করছে ঐশানীর স্পর্শকাতর জায়গাগুলোতে। ঐশানী অনুভব করলো সত্যি তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বুক ধরফর করছে, আর সারা দেহে ঝড় বইছে, অনুভূতির ঝড়। প্রত্যয় কি সত্যি আজ তাকে মেরে দম নিবে? এইভাবেও কাউকে মারা যায়? প্রত্যয়ের স্পর্শে আছে উন্মাদনা, যেই উন্মাদনা ঐশানীর অন্তরে কম্পন ধরিয়ে দিয়েছে। প্রত্যয় ঐশানীর অধর ছাড়তেই দেখল ঐশানী অসম্ভব কাঁপছে। মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রত্যয় শব্দ
করে হেসে উঠল আর মুহূর্তেই ঐশানীকে কোলে তুলে নিল। ঐশানী এসব আকস্মিক আক্রমণে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। শরীরের সব শক্তি যেন কেউ শুষে নিচ্ছে। পা দুটি যেন তার শরীরের ভার বহন করতে পারছে না। প্রত্যয়ের প্রতিটি কাজ তাকে অবাকের চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। সে ভয়ে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরে কম্পিত সুরে বলল, প্রত্যয় কি করছো? নামাও আমাকে। প্রত্যয় ঐশানীকে বিছানায় বসিয়ে দিল। তার দিকে ঝুঁকে বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিজের ওষ্ঠজোড়া স্পর্শ করে দুষ্টু হেসে বলল, এমন লজ্জা পাচ্ছ যেন আজ প্রথম কিস করলাম? তবে যাই বলো, প্রেমিকাকে চুমু খাওয়ার চাইতে বউকে চুমু খাওয়া বেশি ফিলিংসের। প্রেমিকাকে চুমু খেতে গেলে নিজেকে আর নিজের হাতকে সংযত রাখতে হয়, বউয়ের ক্ষেত্রে সেই প্যারা নেই। ঐশানী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত নির্লজ্জ এই ছেলে, আগে তো এত নির্লজ্জ ছিল না। মিডিয়াতে ঢুকেই এই অধঃপতন। সুন্দরী মডেলদের জড়িয়ে ধরে আদর করা তার নিত্যদিনের কাজ। মনে মনে ঐশানী জ্বলন অনুভব করল। তার মানুষটির বুকে অন্য নারীরা মাথা রাখে, যতই অভিনয় হোক তবুও ঐশানীর খারাপ লাগে। তবে এই কথা সে কখনোই প্রত্যয়কে বুঝতে দিবে না। মেয়েটা ভীষণ অবাক হচ্ছে প্রত্যয়ের প্রতিটি কাজে। প্রত্যয় আবার ফিসফিস করে বলল, আজকেও স্ট্রবেরি ফ্লেভার? আমার জন্য নিশ্চয়ই। ঐশানী সাংঘাতিক লজ্জা পেল, মাথা নিচু করে নিল লজ্জায়। আসলেই একটু আগে আয়নার সামনে দাঁড়িয়ে কি মনে করে ঠোঁটে লিপ বাম লাগিয়েছে। প্রত্যয় ঐশানীর থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে তার দিকে ফিরিয়ে বলল, আমার শাস্তির ধরন পছন্দ হয়েছে স্ট্রবেরি? ঐশানী অস্বস্তিতে গুটিয়ে গেল। প্রত্যয় দ্রুত ঐশানীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল আর ঐশানীর পেটে মুখ গুজে নিল। ঐশানীর শরীরের সবকটি কোষ, মস্তিষ্কের সবকটি নিউরন একসাথে বিদ্রোহ ঘোষণা করল। শিউরে উঠল সে। প্রত্যয় ফিসফিস করে বলল, কাঁপাকাঁপি বন্ধ করে ঘুমাতে দাও, না হলে আবার শাস্তি শুরু হবে। এমনি সকালে বউ নিয়ে বাসায় ফিরতে হবে, এনার্জি লস করতে চাই না। ঐশানী হতভম্ব। সে কি বলবে কি করবে বুঝতে পারছে না। বিয়ের আগে কিংবা বিয়ের পর থেকে প্রত্যয় কখনোই তার এত কাছাকাছি আসেনি। সেদিন রাতে যেটা হয়েছে সবটাই রাগ জেদের বশে। সেখানে কোনো ভালোবাসা বা নমনীয়তা ছিলই না, বরং আক্রমণাত্মক ছিল সবগুলো স্পর্শ। কিন্তু আজ প্রতিটি স্পর্শ ঐশানীর হৃদয় ছুঁয়ে যাচ্ছে। প্রত্যয় কি এই সম্পর্কটিকে আরও একটা সুযোগ দিতে চাইছে? কিন্তু কেন? সকাল হতেই ঐশানী বিছানায় ঘাপটি মেরে বসে রইল। প্রত্যয় জ্যাকেট গায়ে দিতে দিতে বলল, রেডি হও জলদি। ঐশানী জেদি গলায় বলল, আমি যাব না। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। ভদ্র মেয়ের মতো চলো, না হলে কোলে তুলে নিয়ে যাব। থ্রেট দিচ্ছ? সব তোমার ইচ্ছেতে হবে? আচ্ছা, সব আমার ইচ্ছেতে হচ্ছে নাকি? আমার তো মনে হয় না। ঐশানী আর জবাব দিতে পারল না, মাথা নিচু করে বলল, তোমার চোখে তো আমি চরিত্রহীন, তাহলে আমাকে কেন নিতে চাইছো? প্রত্যয় বিছানার কাছে এসে হঠাৎ ঐশানীর পা ধরে টেনে নিজের সামনে নিয়ে আসলো। ঐশানী হাঁ করে তাকিয়ে আছে। প্রত্যয় মৃদু হেসে বলল, তোমাকে আমার বাচ্চার মা বানাবো তাই? বলেই ঐশানীকে কোলে তুলে নিল। ঐশানী ভয়ে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরল, বলল, প্রত্যয় নামাও আমাকে, বাসার সবাই আছে, কি ভাববে? দরজার কাছাকাছি আসতেই প্রত্যয় বলল, ভদ্রভাবে তো বললাম, তুমি ভদ্র ভাষা শোনার মেয়েই না। আচ্ছা নামাও, আমি যাব। প্রত্যয় ঐশানীকে নামিয়ে দিল। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সুপ্তিজামান ঐশানীকে দেখে ভীষণ খুশি হলেন, কিন্তু ছেলের সাথে কথা বললেন না। প্রত্যয় মায়ের পায়ের কাছে বসে বলল, তোমার আদরের বউকে নিয়ে এসেছি মা, এইবার তো অন্তত আমার সাথে কথা বলো। সুপ্তিজামান ঐশানীর দিকে তাকিয়ে বলল, এই বেয়াদবকে বলে দাও আমার সাথে যেন কোনো কথা বলার চেষ্টা না করে। প্রত্যয় মায়ের ললাটে চুমু খেয়ে বলল, দুই রমণী মিলে আমার সাথে যত রাগ অভিমান করো সমস্যা নেই, শুধু আমাকে ছেড়ে যেও না। একবার হারিয়েছি আর এই দূরত্ব মানতে পারবো না। শেষের কথাটা সে ঐশানীর উদ্দেশ্যেই বলল। প্রত্যয় নিজের রুমে চলে গেল। সুপ্তিজামান হেসে বললেন, আমার ছেলে কি তোমাকে মানিয়ে এনেছে? ঐশানী মুখ মলিন করে বলল, কিসের মানানো, আমাকে হুমকি দিয়ে এনেছে। সুপ্তিজামান হাসলেন, প্রাণ খোলা হাসি। আজ অনেকদিন পর এমন মন থেকে আনন্দ হচ্ছে। তিনি বললেন, সহজে ধরা দিবে না, একে তো একটা শিক্ষা দিয়ে তবেই ছাড়বে। ঐশানী লাজুক হাসল। আজ সকালেই তৃপ্তি তাকে কল করে সবটা জানিয়েছে। ঐশানী রাগ দেখালে তৃপ্তি বলল, দোস্ত, অনেকটা সময় তোরা মান অভিমানে নষ্ট করেছিস। প্রত্যয় ভাইয়ের সব সত্যিটা জানার অধিকার আছে। মানুষটা তোকে আজও পাগলের মতো ভালোবাসে। আমি তার চোখে স্পষ্টত অনুশোচনা দেখেছি। এতদিন রাগ আর আত্মমর্যাদার বিসর্জন দিয়ে তোকে কাছে টেনে নিতে পারছিল না, কিন্তু আমার বিশ্বাস প্রত্যয় ভাই আর তোকে ছাড়ছে না। আমি
আমি তোদের সুখে দেখতে চাই। সম্পর্ক শেষ করতে হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু ধরে রাখতে একটা কারণই যথেষ্ট, আর সেই কারণটা তোর সামনেই। ঐশানী তখন থেকে নানা দ্বিধাদ্বন্দ্বে আছে। প্রত্যয়ের মাঝে এখনও ইগো ভরপুর। তাই তো সরাসরি সে ঐশানীর কাছে নিজের বাজে ব্যবহারের জন্য ক্ষমা চাইতে পারছে না, কিন্তু নিজের অ্যাকশন দিয়ে বুঝাতে চাইছে। কিন্তু ঐশানী এত সহজে ধরা দিবে না। সে সারাদিন শাশুড়ির সাথে কাটিয়ে দিল। প্রত্যয় বউয়ের অপেক্ষায় অস্থির। সেদিন রাতে সে আর প্রত্যয়ের রুমে গেল না, শাশুড়ির সাথে গল্প করে কাটিয়ে দিল। অন্যদিকে প্রত্যয় সারা রাত ছটফট করলো। মনে মনে ভাবল শ্বশুর বাড়িতেই ভালো ছিল, অন্তত বউকে কাছে তো পাওয়া গেছে। পরদিন প্রত্যয় শিডিউল অনুযায়ী শুটিংয়ের জন্য চলে গেল। যাবার আগে ঐশানীকে বলে গেছে, ফিরে এসে যেন তোমাকে ঘরে পাই, না হলে খবর আছে। ঐশানী মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল। প্রত্যয় ঘড়িতে তাকিয়ে দেখলো একদম সময় নেই, না হলে এই মেয়ের মুখ ভেঙে দিত। সব কিছুতেই বাড়াবাড়ি। সারাদিন শুটিং শেষ করে প্রত্যয় রাত 10টার দিকে বাসায় ফিরল। ফ্রেশ হয়ে সবাই একসাথে ডিনারে বসলো। আজ ঐশানী নিজ হাতে সব রান্না করেছে, কিন্তু প্রত্যয়ের নজর ঐশানীর মেয়েধীন উজ্জ্বল উদরে। বাসায় এসেই কালো তাঁতের শাড়িতে ঐশানীকে দেখে তার মাথা ভনভন করছে। তখন থেকেই তার দৃষ্টি আটকে আছে প্রিয়সীর দিকে। খাবার প্লেটে তুলতে যেয়ে তার শাড়ির আঁচল উপরে উঠে গেছে, আর প্রত্যয় সেদিকেই হাঁ করে তাকিয়ে আছে। ঐশানী বিষয়টা খেয়াল করতে দ্রুত আঁচল ঠিক করলো, বিড়বিড় করে বলল, অসভ্য। ঐশানীর ভীষণ লজ্জা লাগছে। শাশুড়ি জোর করেই নিজের আলমারি থেকে এই শাড়ি বের করে দিয়েছে। ঐশানী মানা করলে তিনি হেসে বললেন, আরে মেয়ে, তৃষ্ণা তো কাকের তৃষ্ণা আরও না বাড়ালে সে পানির মূল্য বুঝবে কি করে? ঐশানীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। তার শাশুড়ি আধুনিক নারী হলেও শাশুড়ি তো। ঐশানী ভীষণ লজ্জা পেল। খাওয়া শেষ করে সুপ্তিজামান বললেন, ঐশানী, আমার রুমে আসো তো, কাজ আছে। প্রত্যয় অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। এই মুহূর্তে মাকে তার সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে। মা তার জীবনে এমন ভিলেন চরিত্র প্লে করছে কেন? ঐশানী শাশুড়ির পিছু পিছু চলে গেল, আর চোখে একবার প্রত্যয়ের চুপসে যাওয়া মুখটা দেখে নিল। পেট ফেটে হাসি আসছে তার। প্রত্যয় দীর্ঘক্ষণ অপেক্ষা করলো, কিন্তু তার বউয়ের আসার নাম নেই। মা আর বউ দুজনে একত্রিত হয়ে তার বিরোধিতা করছে। এই অন্যায় মানা যায় না। যেখানে হাজার রমণী তার এক ঝলকের জন্য তপস্যা করে, সেখানে তার ঘরের বউ তাকে পাত্তা দিচ্ছে না। সে মায়ের ঘরের কাছে যেয়ে দেখলো দুই রমণী হেসে হেসে গল্প করছে। প্রত্যয়ের মেজাজ চড়ে গেল এই রসালো গল্প। সে রুমে ঢুকে সোজা ঐশানীকে কোলে তুলে নিল। সুপ্তি জামানের হাসি পেলেও মিথ্যা রাগ দেখিয়ে বলেন, এসব কি প্রত্যয়? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ, নামাও ঐশানীকে। ততক্ষণে লজ্জায় ঐশানী মুখ লুকানোর জায়গা খুঁজছে। প্রত্যয় বলল, আমি বেয়াদব না হলে এই জীবনে আর তোমার নাতি নাতনির মুখ দেখা লাগবে না। আমার বউ আমি নিয়ে গেলাম, তুমি ঘুমাও, বাই, গুড নাইট। বলেই রুম থেকে বেরিয়ে আসলো। ঐশানী ততক্ষণে ছোটাছুটি করছে। অমন আচরণে রাগ হলো তার। রেগে বলল, অসভ্য একটা, মায়ের সামনে কেউ এমন আচরণ করে? আমি করি। নামাও বলছি, তোমার সাথে আমি থাকবো না, চলে যাব বাসা থেকে। তোমার এই পাগলামি আমি কিছুতেই মানব না। আগেও তোমার এমন পাগলামির জন্য আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। প্রত্যয় ঐশানীকে নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। ঐশানীকে নামিয়ে সোজা বুকে জড়িয়ে নিল, শক্ত করে জড়িয়ে রাখলো। ঐশানী ছাড়ানোর চেষ্টা করেও পারল না। হঠাৎ খেয়াল করলো তার ঘাড়ে তরল কিছু গড়িয়ে পড়ছে। ঐশানী অবাক হলো। প্রত্যয়ের শরীর মৃদু কাঁপছে। সে বুঝতে পারল প্রত্যয় কাঁদছে। প্রত্যয় ভাঙা গলায় বলল, প্লিজ স্ট্রবেরি, আমাকে আর ছেড়ে যেও না। আমি আর এই বিচ্ছেদ সহ্য করতে পারবো না। তোমাকে পাগলের মতো ভালোবাসার অপরাধে আমাকে ছেড়ে গেছিলে, কিন্তু আমি তো আজও ঠিক সেই পাগলের মতোই তোমাকে ভালোবাসি। আমার ক্যারিয়ার গড়তে যেয়ে আমার হৃদয়টা তুমি ক্ষতবিক্ষত করে দিয়েছিলে। সবাই আমার গ্ল্যামার ওয়ার্ল্ড দেখে, কিন্তু আমার নির্ঘুম রাতের কান্নাগুলো দেখে না। আমি কখনোই তোমাকে বলে বোঝাতে পারবো না কি মানসিক যন্ত্রণায় দিন কেটেছে আমার। আমি কোনোদিন তোমায় ভুলতেই পারিনি। রাগ জেদ যেমন ছিল, ঠিক তেমনি ভালোবাসাটাও বিদ্যমান ছিল। তোমাকে কখনোই মন থেকে মুছে ফেলতে পারিনি আমি। আমার প্রথম প্রেম তুমি। আমি কি করে তোমাকে ভুলে যেতাম? কেন আমার ভালো দেখতে গেলে? আমি তো এই ফেক নাম চাইনি। আমি শুধু
শুধু তোমাকে চেয়েছি, তবুও তোমাকে হারাতে হয়েছে, কিন্তু আর পারবো না। আমি এতদিন তোমার সাথে যেই ব্যবহার করেছি সবটাই রাগ জেদের বশে। সেদিন রাতের জন্য আমি ভীষণ ভীষণ সরি স্ট্রবেরি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। আমাদের প্রথম কাছে আসাটা এমনভাবে হোক সেটা আমি কখনোই চাইনি। আমাকে প্লিজ মাফ করে দাও বউ। আমাকে আর ছেড়ে যেও না। আমি আর তোমাকে হারাতে পারবো না। বলেই বাচ্চাদের মতো ফুঁফিয়ে উঠল। ঐশানী শক্ত করে জড়িয়ে ধরল প্রত্যয়কে, নিজেও অশ্রু বিসর্জন দিল। এই মানুষটিকে সে অসম্ভব ভালোবাসে, সেটা পাগল প্রেমিক রূপ হোক কিংবা রাগী স্বামী রূপে। ঐশানী নিজেকে ছাড়িয়ে প্রত্যয়ের খোঁচা খোঁচা দাড়িতে দুহাতে আলতো ছুঁয়ে ললাটে চুমু খেলো, বলল, আমি কোথাও যাচ্ছি না প্রত্যয়, এই যে দেখো তোমার কাছেই আছি। কান্না থামাও। কারো প্রতি আসক্ত হয়ে যাওয়া কি অপরাধ? আমার জীবনে একটাই আসক্তি ছিল, সেটা শুধু তুমি। আমি জানি আমার আরেকটু সেন্সিবল হয়ে নিজের অনুভূতির সাথে ডিল করা প্রয়োজন ছিল, তাহলে হয়তো আর আমাদের জীবনে এই বিচ্ছেদ আসতো না। ঐশানী প্রত্যয়ের অশ্রুসিক্ত চোখে গভীর চুমু খেলো, বলল, সৃষ্টিকর্তা হয়তো আমাদের জীবন এইভাবেই লিখে রেখেছিলেন। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই প্রত্যয়। আমি তো আমার সেই পাগলাটে প্রেমিককেই ভালোবাসি। এই রাগী স্বামী আমার পছন্দ না। বলেই গাল ফুলালো। প্রত্যয় মাথা নিচু করে মৃদু হাসলো। একদম সেই আগের ঐশানী যেন তার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবেই গাল ফুলিয়ে রাখত মেয়েটা। আর প্রত্যয় সেই মুখে হাসি ফোটানোর জন্য লেগে পড়তো। আজ সেই মেয়েটি তার সামনে বউ হয়ে দাঁড়িয়ে আছে, একান্ত তার। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল প্রত্যয়। বুকের ভেতর থেকে অনেক বড় পাথর নেমে গেছে তার। অনেক হয়েছে এই বিচ্ছেদ, মান, অভিমান। জীবনের এই সুন্দর মুহূর্তগুলো আর নষ্ট করতে চায় না। ছোট জীবনে পূর্ণতা অপূর্ণতা থাকবেই, তাই নিজেদের অভিমান ভুলে খুশি থাকতে হবে। সে ঐশানীর উন্মুক্ত উদরে হাত রেখে নিজের একদম কাছে নিয়ে আসলো। দুষ্টু হেসে বলল, আমি স্বামীরূপে আরও বেশি রোমান্টিক। তুমি তো এই বর প্রত্যয়ের প্রেমে হাবুডুবু খাবে স্ট্রবেরি। বিশ্বাস না হলে মিলিয়ে নাও। ঐশানী সত্যি মিলিয়ে নিল স্বামীর প্রতিটি স্পর্শে। বেসামাল স্পর্শগুলো ততক্ষণে দুজনের মাঝে তীব্র উত্তেজনা বাড়িয়ে তুলছে। প্রেমিক প্রত্যয়ের চাইতেও স্বামী প্রত্যয়ের স্পর্শ বড্ড গভীর। এটা হয়তো সম্পর্কের পবিত্রতার জন্য। প্রেমিক প্রত্যয় শুধু চুমুতে সীমাবদ্ধ থাকলেও স্বামী প্রত্যয় বড্ড অসভ্য, তার কোনো সীমাবদ্ধতা নেই। ঐশানী ততক্ষণে পুরোটাই প্রত্যয়ের দখলে। সেই রাতে ঐশানীও আবিষ্কার করল নতুন প্রত্যয়কে, যেই প্রত্যয় তাকে এক চাহনিতেই টালমাটাল করতে প্রস্তুত। ঐশানী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালো। ভালোবাসার মানুষটিকে শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আজ মনে হয় হয়তো সেদিন আরও দক্ষতা আর বুদ্ধিমত্তা দিয়ে প্রত্যয়কে তার হ্যান্ডেল করা প্রয়োজন ছিল। বিচ্ছেদ কখনোই কোনো সমস্যার সমাধান নয়। জীবনের ক্যালকুলেশনে তারা দুজনেই ভুল ছিল, কিন্তু দিন শেষে ঠিক হিসাবটা মিলিয়ে নিয়েছে তারা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টে মতামত জানাবেন অবশ্যই। আপনাদের কিছু মতামত আমাদেরকে অনুপ্রেরণা যোগায় গল্প নতুন করে সাজাতে।